অনলাইন ক্লাসে স্বাগতম। ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। বর্তমান পরিস্থিতিতে আমরা তো অবশ্যই ঘরে থাকি, ঘরে বসে ক্লাস করি। বাংলাদেশ সরকার সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করছে, সেই ক্লাসগুলো আমরা দেখি। আমরা অবশ্যই বারবার প্রত্যেকটা দিনে একই কথা বলছি, আমরা কিন্তু কেউ এই মুহূর্তে ঘরের বাইরে যাব না। তারপর একান্তই যদি যেতেই হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক পরে যাব, অন্যথায় কোথাও যাব না। বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে গোসল করে আমরা অন্য কাজে যাব। এই কথাগুলি অবশ্যই আমাদের মেনে চলতে হবে, এর কোনো ব্যতিক্রম যেন না। যাক, আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি গল্প গদ্য নিয়ে। গদ্যটির নাম অমর একুশে, লিখেছেন রফিকুল ইসলাম। তাহলে এই অমর একুশে গল্প শুরু করার আগে আমাদের জানা উচিত রফিকুল ইসলাম সম্পর্কে দু একটি কথা। উনি কি ছিলেন, উনি কি করতেন, ওনার সম্পর্কে দু একটি কথা আমরা আগে আলোচনা করি, তারপরে আমরা মূল গল্প চলে যাচ্ছি। এই রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দে বর্তমান চাঁদপুর জেলা মতলব থানা কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। এই ভদ্রলোক কি করতেন? দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন। তার পরিচিতি মূলত নজরুল গবেষক হিসেবে। নজরুল গবেষণা করে তার বিশেষ পরিচিতি লাভ করছেন। তবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনি প্রচুর লেখালেখি করেছেন। কি নিয়ে? ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, বীরের এ রক্ত স্রোত, মাতার এ রক্ত অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, শহীদ মিনার, ঢাকার কথা, ভাষা আন্দোলন, শহীদ মিনার, কিশোর কবি নজরুল, এগুলি ছিল কি তার লেখার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ। লেখা তো অনেক আছে, তার মধ্যে এইগুলি ছিল তার লেখার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য। আর গবেষণা ও প্রবন্ধ সাহিত্য অবদানের জন্য তিনি নজরুল একাডেমি পশ্চিমবঙ্গ, বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক লাভ করেন। এখন আসবো আমরা মূল গল্পে। এখন মূল গল্পে আসি আমরা। প্রথমে কি, যেহেতু অমরে 21 ফেব্রুয়ারি গল্পটি, তাহলে প্রথমে আসা যাক 1952 সনে 26 জানুয়ারি কি করলেন? খাজা নাজিমুদ্দিন নিখিল পাকিস্তানে মুসলিম লীগের এক অধিবেশনে সভাপতির ভাষণে উনি ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রতিবাদে ছাত্ররা তখন বিক্ষোভে ফেটে পড়ে এবং 30 জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সেই দিনই বার লাইব্রেরিতে মোহাম্মদ আতোয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফত রব্বানী পার্টির
নেতাদের নিয়ে, প্রতিনিধিদের নিয়ে এক কর্মপরিষদ গঠিত হয়। কত সালে? কোন তারিখে? 30শে জানুয়ারি। কাজী গোলাম মাহমুদ কর্মপরিষদের একজন আহ্বায়ক নির্বাচিত হন। অন্যান্য সভ্যরা ছিলেন আবুল হাসেম, আতর রহমান খান, কামরুদ্দিন আহমেদ, শামসুল হক, মোহাম্মদ হুয়া, অলি আহাদ, আব্দুল মতিন ও খালেদ নেওয়াজ খান। শেখ মুজিবুর রহমান তখনও কোথায়? মুজিবুর রহমান তখন ছিলেন জেলে। 1949 সালের মার্চ মাস থেকে 1949 সালের মার্চ মাস থেকে তিনি একটানা জেলে বন্দী। 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয়। স্থির হয় 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালিত হবে। 16 ফেব্রুয়ারি পাকিস্তানের যে অবজারভার পত্রিকা ছিল সেই পত্রিকাটা কি করলেন? বন্ধ ঘোষণা করলেন, বন্ধ করে দিলেন। আবার 16 ফেব্রুয়ারি থেকে জেলে শেখ মুজিবুর রহমান কি করলেন? 16 ফেব্রুয়ারি কি করলেন? পাকিস্তান যে অবজারভার একটা পত্রিকা ছিল সেই পত্রিকাটা কি করলেন? বন্ধ করে দিলেন। আবার 16 ফেব্রুয়ারি আবার কি করলেন? শেখ মুজিবুর রহমান আর মহিউদ্দিন দুইজনেই জেলে অনুসরণ শুরু করলেন, অনশন শুরু করেন। শেখ মুজিবুর রহমানকে তখন ফরিদপুরের জেলে স্থানান্তরিত করা হয়। 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঘোষণা করেন 144 দ্বারা জারি ঘোষণা করেন। আবুল হাসেমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ অলি আহাদে বিরোধিতা সত্ত্বেও কি করলেন? পরে এদের 144 দ্বারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরে যে 144 ধারা ভঙ্গ করার জন্য আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করার জন্য বদ্ধপরিকর ছিল। কারা? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সারা রাত্রি ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে কি করে? প্রস্তুতি চলে। পরে দিন 144 ধারা ভঙ্গ করার পক্ষে মনোবল গড়ে তোলা হয়। আর সেই মতো বহু প্ল্যাকার্ড ও ফেস্টন তৈরি করা হয়। 21শে ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা এবং অন্যান্য স্থানে সফলতার সঙ্গে ছাত্রছাত্রী কি করেন? ধর্মঘট পালন করে এবং সকাল 10টার পর গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে আমতলায় এক বিরাট ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় শামসুল হক কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের সিদ্ধান্ত জানান, কিন্তু সংগ্রামী ছাত্রছাত্রীরা সে সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান। আব্দুল সামাদের প্রস্তাব মতো আব্দুল সামাদ কি প্রস্তাব দেয়? আব্দুল সামাদ প্রস্তাব দেয় তা হবে না। কি করা যায়? যে আমরা প্রত্যেক দলে দলে 10 জন করে দলে থাকবে। কয়জন করে? 10 জন করে দলে দলে বিভক্ত হয়ে শান্তি শৃঙ্খল ভাবে আমরা 144 দ্বারা ভঙ্গ করবো এবং 144 দ্বারা ভঙ্গ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় মূল ফটক পেরিয়ে অতিক্রম করে 144 দ্বারা ভঙ্গ করে কি করেন? নিজেরা স্বেচ্ছায় কারাবরণ করেন, করতে থাকে। কিন্তু পুলিশ হঠাৎ কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে বেপরোয়া কাঁদানি গ্যাস এবং লাঠিচার্জ শুরু করে। ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কলাভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিষদ ভবন, জগন্নাথ হল, মিলনায়তন এলাকায় সমস্ত দুপুর অপরাহ্ন জুড়ে
শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে বিশাল খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। অনেক যুদ্ধ শুরু হয়ে গেল, বহু ছাত্রছাত্রী জনতা আহত হয়। ওদিকে 3টার সময় কি করলেন, পরিষদের অধিবেশন বসার কথা ছিল। কয়টার সময়? 3টার সময়। এই পুলিশের অধিবেশন বসার কথা কয়টার সময়? 3টার সময়। কিসের? পরিষদে। আর পুলিশের যে নির্যাতন, জালেম, অত্যাচার, এর প্রতিবাদ ছিল ছাত্রছাত্রীরা কি করলেন, শান্তিপূর্ণভাবে পরিষদের দিকে যাওয়ার চেষ্টা করলেন। পুলিশ কোনরূপ সতর্ক করে না দিয়ে হঠাৎ মেডিকেল কলেজ হসপিটালের সামনে কয়েক দফা গুলি বর্ষণ করে। প্রথম দফা গুলিতে রফিক উদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। এই বর্বর হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো সমস্ত ঢাকা শহর ছড়িয়ে পড়ে। ঢাকা শহরে বিক্ষোভে ফেটে পড়ে। 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্যান্য স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র জনতা এক গায়াবী জানাজায় সামিল হন। এখানে একটা প্রশ্ন, যে গায়াবী জানাজায় সামিল হন, গায়াবী জানাজাটা কি, এটা আমাদের একটু জানা দরকার। গায়াবী জানাজায় লাশের খবর নাই, লাশ উপস্থিত নাই, কিন্তু লাশের অনুপস্থিতিতে যে নামাজ পড়া হয় সেই নামাজকেই বলে গায়াবী জানাজা। বুঝতে পারছি? গায়াবী জানাজাটা কি, যে লাশের অবর্তমানে, লাশ সামনে উপস্থিত নেই, লাশ অ্যাবসেন্ট, অনুপস্থিত, সেই যে নামাজটা সেটাকে বলা হয় গায়াবী জানাজা। জানাজার শেষে এক বিরাট সুখ ও শুভযাত্রা বের হয়। এত বড় শুভযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনোদিনও হয় নাই। শুভযাত্রাটা যখন ঢাকা হাইকোর্ট কার্জন হলের মাঝখানে রাস্তায় এসে পৌঁছায়, তখন পুলিশরা আবার কি করে নির্বিচারে গুলি চালায়, গুলি শুরু করে দেয়। মুসলিম লীগের মুখপত্র মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস উত্তেজিত জনতারা কি করলেন, জ্বালিয়ে দিলেন। উভয় স্থানে পুনরায় গুলি চলে, ফলে বেশ কয়েকজন হতাহত হয়। ওই দিনকার শহীদদের মধ্যে শফিউর রহমান রিকশা চালক আওয়াল 22শে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী এবং ইপিআর নিয়োগ করা হয়। ইতিমধ্যে বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, রেলওয়ে, রেডিও, সব জায়গায় ধর্মঘট চলে। সরকার কি করলেন, বস্তুতপক্ষে সরকার কি হয়ে গেলে অচল হয়ে পড়ে। সলিমুল্লাহ হল মেডিকেল কলেজ হোস্টেলে স্থাপিত শিক্ষার্থীদের কন্ট্রোল রুম থেকে যে নির্দেশ দেওয়া হতো, ছাত্ররা সেই নির্দেশ মোতাবেক কি করতে, আন্দোলনে করতেন। কোথা থেকে? সলিমুল্লাহ হল আর কোথায়? মেডিকেল কলেজ হোস্টেলের থেকে যে নির্দেশ আসতো সেই নির্দেশ মতোই আন্দোলন চলত। 23শে ফেব্রুয়ারি পুনরায় আবার হরতাল পালিত হয়। সেই 23শে ফেব্রুয়ারি হরতালে আবার ছাত্রছাত্রীরা পুলিশরা হরতালে অমানবিক ভাবে গুলি বর্ষণ করেন। আবার সেই দিনই মেডিকেল কলেজের সব শিক্ষার্থীরা রাতারাতি কি করলেন, সেখানে 23শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার তৈরি করেন এবং শহীদ মিনারটি 24শে ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিক শহীদ শফিউরের পিতা শহীদ মিনারটি উন্মোচন করেন এবং 26শে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন এই শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কিন্তু কি করলে দেখো, সেই পুলিশ বাহিনী সেই দিন বিকালবেলা কি করলো, সেই শহীদ মিনারটা ভেঙে ছিঁড়ে দম দিয়ে মুছিয়ে উৎপাত করে ফেললো। তারপর দেখো, সেই সাথে সাথেই নিরাপত্তা আইনে মাওলানা আব্দুল হামিদ হাসানি, আবুল হাসেন, অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী, অধ্যাপক পুলিন্দে, গোবিন্দলাল ব্যানার্জি, খয়রাত হোসেন, মাওলানা আব্দুল রশিদ, তর্ক বাগিস, মোহাম্মদ প্রভুআ, অলি আহাদ প্রমুখকে গ্রেপ্তার করে। সামরিক বাহিনীর ইপিআর পুলিশ শহরের বিভিন্ন ছাত্রাবাস আক্রমণ এবং শত শত ছাত্রকে গ্রেপ্তার করে এবং শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেয়। জোর করে হল থেকে বের করে দিয়ে বিভিন্ন ছাত্রাবাস বন্ধ করে দেয়।
এইভাবে ছাত্রদের উপর অত্যাচার ট্রিব্যুনাল চলতে থাকে এবং নুরুল আমিন সরকার নারায়ণগঞ্জে একজন পুলিশকে হত্যা ও একজন আনসারকে আহত করিয়ে ভাষা আন্দোলনকারীদের উপর দূর চাপাতে চায়, কিন্তু আন্দোলন স্থগিত হয় না। 52 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আর 22শে ফেব্রুয়ারি ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল আওয়াল, কিশোর ওহিদ উল্লাহ আর একজন অজ্ঞাত পরিচয়হীন বালক শহীদ হন। এই ছিল 21শে ফেব্রুয়ারি গল্প। তোমাদের আমি বুঝালাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।